আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারত পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তান আমেরিকার সাথে যে সম্পর্ক এবং সর্বোপরি অতি সম্প্রতি সৌদি আরবের সঙ্গে তাদের যে কৌশলগত মিত্রতা এবং সৌদি আরবের নিরাপত্তা বিধানে পাকিস্তান সেনাবাহিনীর নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকাণ্ড, বিশেষ করে চীনের সঙ্গে তাদের যে এই মুহূর্তে কৌশলগত পার্টনারশিপ এবং আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীনভাবে প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানের যিনি এখন যিনি এখন প্রধানমন্ত্রী, তিনি এবং তার সঙ্গে যেভাবে সেনাপ্রধান ফ্রিকুয়েন্টলি বিদেশে যাচ্ছেন, এমনকি জাতিসংঘ অধিবেশনে গেলেন, সৌদি আরবে গেলেন, বাদশার প্রোটোকল পেলেন, মানে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসঙ্গে যুগপৎভাবে যেভাবে তারা রাষ্ট্র চালাচ্ছেন, এইরকম ঘটনা সামুরাই যুগেও হতো না। সামুরাই যুগে আপনারা জানেন যে 800 বছর মিলিটারি রুল চলেছে জাপানে, এবং জাপানে অসংখ্য ছোট ছোট এলাকা সামরিক কমান্ডাররা নিজেরা তারা সম্রাটকে তার প্রতি নামমাত্র আনুগত্য প্রকাশ করে তারা স্বাধীনভাবে রাজত্ব করে গেছেন। এবং এক সামুরাই মানে একজন স্বৈরশাসক বা একজন সেনাপতি, তিনি আবার অন্য সেনাপতির সাথে যুদ্ধ করেছেন। এইভাবে খণ্ড খণ্ড যুদ্ধ, বিগ্রহ এবং মারামারি কাটাকাটি করে 800 বছর ধরে জাপানে যে একটা রাজত্ব চলেছিল, এগুলোকে বলা হতো সামুরাই রাজত্ব। তো ঠিক সেই সময়টিতেও দেখা যেত যে সবচেয়ে বড় যে সামুরাই, মানে সবচেয়ে বড় যে সেনা শাসক, ধরুন পুরো জাপানের অর্ধেকটা হয়তো একজন আছে, তো তিনিও যখন সম্রাটের সাথে দেখা করতে আসতেন পুরনো রাজধানী তাদের যে কিয়োতো, এখন টোকিও না, কিয়োতো রাজধানী ছিল, সেই কিয়োতোতে যখন তারা দেখা করতে আসতেন তখন তাদেরকে পোশাক মানে সংযত করে, অস্ত্র রেখে, খালি পায়ে, মাথা নিচু করে, হাঁটু গেড়ে রাজার সামনে আসতে হতো। কিন্তু এখন পাকিস্তানের সেনাপ্রধান জনাব আসিফ মনির, তার যে ক্ষমতা, এটা বলতে গেলে জাপানের সম্রাটের মতো। আর সেখানের জনগণের প্রতিনিধি রূপে যাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী, তার অবস্থা হয়ে গেছে সেই সামুরাইদের মতো। তিনি এখন আসিফ মনিরের সামনে ঠিকমতো কথা বলতে পারেন না, পায়ের উপর পা তুলে বসতে পারেন না, সব কিছু এলোমেলো হয়ে যায়। এবং এই জিনিসগুলো এখন ঘটছে মূলত মার্কিন মদদে, এবং এর ফলে খুব দ্রুত আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেই দুর্ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে। বাংলাদেশে এখানে অনেক লোক তারা আবার পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে, অস্বীকার করতে পারবেন না। পূর্ববঙ্গ হওয়ার স্বপ্ন দেখছে, অনেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে, ভারতের সঙ্গে অনেকে যুদ্ধ করতে চাচ্ছে, গাজওয়াতুল হিন্দ করতে চাচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্মিলিত হয়ে তারা এই পুরো সেই সম্রাট আলমগীর বা আলমগীর আওরঙ্গজেবের জমানাতে যে বৃহত্তর আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বার্মা, এই যে এলাকা একত্রে একটা মানে যাকে বলা হয় একটা সাবকন্টিনেন্ট ছিল, এবং প্রায় 52 লাখ বর্গ কিলোমিটার এলাকা আওরঙ্গজেবের যে রাজত্ব ছিল, এভার এটা চন্দ্রগুপ্ত মৌর্য জমানাতেও ছিল না। এরকম একটা রাজত্ব এখন অনেকেই যে যারা তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ তুর্কি রয়েছে, যাদেরকে ইসলামিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়, তারা স্বপ্ন দেখছে, তারা হিসাব করে ফেলেছে বাংলাদেশে 18 কোটি মুসলিম, পাকিস্তানে 22 কোটি, ভারতে আছে 35 কোটি, সব মিলে 75 কোটি হয়ে গেল। তার সঙ্গে যদি আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ যোগ করেন, সেখানে তো আরও প্রায় যাকে বলা হয় 10 কোটি হয়ে যাবে। এবং সেখান থেকে যদি আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কথা চিন্তা করেন, যাদের আপনি নৈতিক সাপোর্ট পাবেন, তা আরও প্রায় 30 কোটি। তো সব মিলিয়ে এই কটা দেশে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, তারপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো একত্র করলে কয়শো কোটি মুসলমান হয়ে যায়, প্রায় 150 কোটি মুসলমান হয়ে যায়, বা মানে 100 কোটি মুসলমান হয়ে যায়।
তো এইরকম একটা প্যান ইসলামিক ডাইনেস্টি নিয়ে এশিয়া শুধু নয়, সারা দুনিয়ার মুসলমানরা কিন্তু কথাবার্তা বলছে, তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে এবং তারা একটা স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নের মধ্যে মধ্যপ্রাচ্যে যেমন ইরানকে কেন্দ্র করে একটা সুপার পাওয়ার গড়ে তোলার জন্য অনেকে চেষ্টা করছে এবং এখান থেকে উগ্রতা নিয়ে হিজবুল্লাহ তৈরি হয়েছে, এখান থেকে হামাস তৈরি হয়েছে ইরানকে কেন্দ্র করে। আবার একইভাবে এখন পাকিস্তানকে নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছে, সেই স্বপ্নের মাধ্যমে এই অঞ্চলে যে আরও 10টা হিজবুল্লাহ হবে না, এই অঞ্চলে 10টা হামাস হবে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না, লক্ষণ কিন্তু সেদিকে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাকিস্তানকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে আলাদা বৈঠক করছেন এবং তার পাশে সেনাপ্রধান আসিফ মনিরকে যেভাবে বসিয়ে বারবার তার প্রশংসা করছেন, তিনি চাচ্ছেন যে পাকিস্তানের মাধ্যমে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করে তিনি আফগানিস্তানের যে বিমানবন্দরটা তিনি দখল করার কথা ভাবছেন বা চাচ্ছেন, সেটি তিনি দখল করার জন্য চেষ্টা করবেন, চীনকে মূলত দমন করার জন্য। অধিকাংশ বাংলাদেশের ব্যাপারে বা সেন্ট মার্টিনের ব্যাপারে বা এখানে আরাকান আর্মির ব্যাপারে বা মায়ানমারে যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে, রোহিঙ্গা রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অথবা একটি পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বা বাংলাদেশের ডিপ স্টেট, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের যে মিলিটারি বেজ বা তাদের যে অকৃত্রিম বন্ধু দরকার, সেটা এই মুহূর্তে পাকিস্তান, এতে কোনো সন্দেহ নেই। এবং পাকিস্তানকে তারা ওইভাবে একটা ওপেন টেন্ডার দিয়ে দিয়েছে, সরাসরি পাকিস্তানের সঙ্গে আমেরিকা একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে। আর যে সকল তাদের যে প্রক্সি বন্ধু রাষ্ট্র রয়েছে, যেমন জাপান, সৌদি আরবিয়া, তাদের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক স্থাপন করে ফেলছে এবং এটা খুব সুকৌশল এবং ডেঞ্জারাসলি। যেমন ধরুন, গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবার, তাদের টাকা আছে কিন্তু পেশি শক্তি নেই, কিন্তু অন্য একটি দরিদ্র পরিবার যাদের প্রচুর পেশি শক্তি আছে, প্রচুর পেশি শক্তি আছে, তারা কিন্তু যে কোনো কারণে ভয়ঙ্কর হয়ে পড়ে। তো আমেরিকা যে কাজটা করছে সেটা হলো পাকিস্তানকে দরিদ্র থেকে দরিদ্রতর করে দিচ্ছে, ঋণগ্রস্ত করে ফেলছে এবং আগের যে কোনো সময় সে দেউলিয়া বানিয়ে ফেলছে। ফলে জনগণ পেটের ধান্দায় অন্য কিছু চিন্তা করতে পারবে না। এবং বাংলাদেশে কিন্তু এখন একই অবস্থা তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে একটি বিশেষ শ্রেণীকে, অর্থাৎ এই গত 1 বছরে নাকি 6,000 নতুন কোটিপতি যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশের 25 লাখ লোক নতুন করে বেকার হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যাংকগুলো 12টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থা, যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে। তো যেখানে নতুন কোনো বিনিয়োগ নাই, তো সেখানে হঠাৎ করে 6,000 নতুন কোটিপতি হলো কী করে? বোঝার চেষ্টা করুন যে কি একটা অসম 18 কোটি মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে এই 6,000 লোক গত 1 বছরে নতুন করে কোটিপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এখানে তারা একটি তাবেদার, শক্তিশালী সামরিক বেসামরিক শক্তিশালী একটি চক্র আমেরিকা গড়তে চাচ্ছে। ফলে কী হবে? সাধারণ মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ছিনতাই, রাহাজানি, গুন্ডামি, বদমাশি, খুন, ধর্ষণে ব্যস্ত থাকবে আর সারাক্ষণ নিজের পেটের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। আর এই সুযোগে পার্বত্য চট্টগ্রামে কী হলো, খাগড়াছড়িতে কী হলো, বান্দরবনে কী হলো, থানচিতে কী হলো, তারপরে কক্সবাজারে কী হলো, এগুলো নিয়ে মানুষ চিন্তা করবে না। আর তারা যদি একটা তাবেদার পাকিস্তানের মতো একটা সেনাবাহিনী বাংলাদেশে গঠন করতে পারে, তো সেই সেনাবাহিনী চিন্তা করবে, গাড়ি পাচ্ছি, বাড়ি পাচ্ছি, নারী পাচ্ছি, বিদেশ ভ্রমণ পাচ্ছি, ডলার পাচ্ছি, আমাদের কী দরকার তো ঝামেলা করার? আমাদের 18 কোটি মানুষের মধ্যে আমরা সাকুল্যের 2 লক্ষ লোক, আমাদেরকে আমেরিকা যদি ভালো রাখে ক্ষতি কী? তো এরকম একটা মন মানসিকতার সম্পন্ন তাবেদার সেনাবাহিনী গঠন করার জন্য তারা যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, এটা যদি আমাদের সেনাবাহিনী প্রতিহত করতে না পারে, তাহলে এই সেনাবাহিনীর অবস্থাও কিন্তু পাকিস্তানের মতো হবে। তো এমনি পাকিস্তানকে তারা তো এভাবে বানিয়ে ফেলেছে। এখন সেই পাকিস্তানের মাধ্যমে তারা আফগানিস্তানকে শিক্ষা দিতে চাচ্ছে, পাকিস্তানের মাধ্যমে তারা ভারতকে শিক্ষা দিতে চাচ্ছে এবং পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে শিক্ষা দিতে চাচ্ছে। এবং এই কাজ করার জন্য যত লজিস্টিক সাপোর্ট দরকার, সব সাপোর্ট আমেরিকা দিচ্ছে। ফলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। এখন সেই দুর্ঘটনা কি বাংলাদেশের সাথে ঘটাবে, নাকি ভারতের সাথে ঘটাবে, নাকি আফগানিস্তানের সাথে ঘটাবে, ডাজ নট ম্যাটার। একটা ঘটনা ঘটার সাথে সাথে সবগুলো দেশ ইফেক্টেড হবে। অর্থাৎ এরা যদি এখন আমেরিকাকে সাহায্য করে আফগানিস্তানের বিমানবন্দর দখল করার ক্ষেত্রে, ওটা
ভারতের সর্বনাশ ঘটায় ফেলবে। এই কারণে ভারত আবার আফগানিস্তানে নতুন করে বিনিয়োগ করা শুরু করেছে এবং আমেরিকা চ্যালেঞ্জ জানিয়ে তারা সিআইএস কান্ট্রিগুলো অর্থাৎ মধ্য এশিয়াতে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থাৎ উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, আর্মেনিস্তান এ সকল দেশের সঙ্গে আফগানিস্তানের মাধ্যমে ভারত আর একটা সম্পর্ক স্থাপন করে রাশিয়ার সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন করতে চাচ্ছে। এটা হলো ভারতের প্ল্যান। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় $8 বিলিয়ন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে গেল, কিন্তু ওটা ভারত পুষিয়ে নিয়েছে। কিন্তু আবার যদি আমেরিকা এখানে ফিরে আসে, ভারতের এই যে নতুন যে প্ল্যান এটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, ভারতের একটা বিশাল বিনিয়োগ আছে, এটা এই মায়ানমারে কালাধান প্রজেক্ট। তো সেই কালাধান প্রজেক্টটি নিয়েও ভারত খুব চিন্তিত আছে। তো এখানে যদি আমেরিকা তাদের ডিপ স্টেট পলিসি অনুযায়ী নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চীন তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু ভারত এটা পারবে না। তো আফগানিস্তানে ভারতের সমস্যা, আবার যদি ওখানে সমস্যা, আর বাংলাদেশে তো ভারত সব হারিয়ে ফেলেছে। তো এখানে যদি আমেরিকা এবং পাকিস্তানের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, ভারতের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর ভারত যদি এখানে সত্যিকার অর্থে যুদ্ধ করতে চায় পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, তাহলে আমাদের পরিণতি কী হতে পারে? এটি কি খুব কঠিন একটা বিষয়। পাকিস্তানের সেই রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ থেকে কিভাবে জাহাজ আসবে? ভারত মহাসাগর হয়ে আসবে, কিভাবে আসবে? বঙ্গোপসাগর হয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে তো ঢুকতেই পারবে না, মানে কর্ণফুলী চ্যানেলে তো ঢুকতেই পারবে না। ফলে ওখান থেকে তারা বোমারু বিমান দিয়ে, ড্রোন দিয়ে বাংলাদেশে ভারতীয় বাহিনীকে সাহায্য করবে, এটা হবে না। ফলে এই যে আমেরিকা যে খেলা খেলছে পাকিস্তানকে নিয়ে, আর পাকিস্তান এখন যেভাবে ভাড়াটিয়া শূন্য হিসেবে ব্যবহার হতে চাচ্ছে, যেভাবে নিজেদের দেহ, মন, মানসিকতা তারা বিক্রি করে দিতে চাচ্ছে, ফলে এই দেশটি পুরো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এবং এই দেশটি শুধু ইউরোপ, মানে দক্ষিণ পূর্ব এশিয়া নয়, পুরো পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর দেশে রূপান্তরিত হবে। এবং তাদের সঙ্গে আগামীতে নর্থ কোরিয়া যোগ দেবে। এবং এইগুলো মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কেমন যেন বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে। আর একটা ৭১ অনিবার্য হয়ে পড়েছে। এবং আমরা যদি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ না হই, এবং আমাদের ওই যে দিল্লিও দরকার নেই, পিন্ডিও দরকার নেই, আমাদের ঢাকাকে নিয়েই থাকতে হবে, বাংলাদেশ নিয়ে থাকতে হবে, এই জাতীয়তাবোধ যদি জাগ্রত করতে না পারি, তাহলে যে বিশ্ব রাজনীতি যেভাবে ধুমায়িত হচ্ছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প পাগলামো করছেন, যেভাবে পাকিস্তানের আসিফ মনির এবং শাহবাজ শরীফ যুগপৎভাবে তারা এক একটা যাকে বলা হয় তাদের যে মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আমেরিকার দোসর হিসেবে, এটার পরিণতি আমাদের কারোর জন্যই ভালো হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি আছে একটা। এই কোর কমিটি একটা বৈঠকে বসেছিল এবং সে বৈঠকে বসে তারা বিশাল গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নেয়নি এখনও, বলা হচ্ছে তারা চিন্তা ভাবনা করছে এবং সেটা বাইরে নিউজ আকারে এসেছে। সেই চিন্তা ভাবনাটা কি? তারা চিন্তা করছে যে দুটো অ্যাপ বন্ধ করে দেবে। কী ধরনের অ্যাপ বন্ধ করে দেবে? এই যে আমরা যে নানা রকম কথাবার্তা বলি না বিভিন্ন অ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো আছে না, টেলিগ্রাম, এরকম দুটো অ্যাপ, অনেক অ্যাপ আছে। কতগুলি অ্যাপ আছে কেউ জানে না, কেউ বলতে পারবে না কতগুলি অ্যাপ আছে। প্রতিদিন আপনি যখন হয়তো আজকে হিসাব করে বের করলেন যে এখন পৃথিবীতে মোটামুটি 2332টি অ্যাপ আছে। যখন এই তথ্যটা আপনি আমাকে দিবেন, আমি যখন এটা প্রচার করতে থাকবো, তখন এটা ভুল হবে। ভুল কেন হবে? যতক্ষণে এটা প্রচার করব, দেখা যাবে ততক্ষণে আরও 2টা অ্যাপ তৈরি হয়ে গেছে। প্রতিদিনই নানা ধরনের অ্যাপ বানাচ্ছে। এগুলো কোনো জটিল বিষয় না, বানাচ্ছে অনেকে। তো তারা চিন্তা করে দেখছে যে এই অ্যাপগুলির মাধ্যমে নানা রকম খবর সংবাদ আদান প্রদান হয়। এবং তারা এটাও দেখেছে কয়েকদিন আগে তারা আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল হচ্ছে, এই ঝটিকা মিছিলগুলো থেকে তারা যে 244 জন লোককে গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে নাকি তারা তথ্য পেয়েছে যে তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এবং দুইটা সুনির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বেশি যোগাযোগ করে। এই দুটো অ্যাপ কি? একটা টেলিগ্রাম, একটা বটিম। টেলিগ্রামের নাম আমার ধারণা আমার দর্শকদের মধ্যে প্রায় সবাই শুনেছেন, বটিমের নাম অনেকে শুনেন নাই। কারণ বটিমটা বেসিক্যালি মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা অ্যাপ, মানে মধ্যপ্রাচ্যের ব্যবহার বেশি, বিশেষ করে আপনার দুবাই, সার্জা, মানে ইউএই, এখানে খুব ব্যবহার হয়। এবং মানে আমাদের দেশ থেকে যাদের আত্মীয়স্বজন দুবাইয়ে আছে তারা যখন কথা বলেন আমাদের এখান থেকে, তারা বটিমেই কথা বলেন, অন্য কোনো অ্যাপে কথা বলা যায় না। ওখানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা যায়, মেসেজ পাঠানো যায়, কিন্তু কথা বলা যায় না। কথা বলার জন্য বটিমটাই ব্যবহার করতে হবে। এই বটিমের উপর ওনাদের আপত্তি, বটিম বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হবে টেলিগ্রাম। এই 150 জন লোক তাকে নাকি বলেছে। আমি খুব খুব আমার অবাক লাগে মাঝে মাঝে আমার কাছে যে ওনারা যে এত বুদ্ধিমান, দেশ চালাচ্ছে তারা নিশ্চয়ই বুদ্ধিমান। আমি দেখলাম একটা ছবিও দেখলাম, তথ্য আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝখানে বসে আছেন, একদিকে আইজিপি, আরেকদিকে স্বরাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টার যিনি মানে আপনার পরামর্শদাতা আছেন ক্ষুধাবক্স চৌধুরী, সাবেক আইজিপি, উনিও বসে আছেন। ওনারা বসে অনেক জ্ঞান বুদ্ধি করে এটা বের করছেন যে এই দুইটা অ্যাপ তারা আপাতত এর স্পিড কমাই দেবে রাতের বেলায়, আর নির্বাচনের তফসিল ঘোষণা করার বন্ধ করে দেওয়া যায় কিনা এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। তারা বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদ করবেন, মানে অনেক গবেষণার পর এটা তারা বের করছেন। মানে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না। এই ধরনের বুদ্ধি নিয়ে ওনারা একটা মন্ত্রণালয় চালান, দেশ চালান, কীভাবে সম্ভব? কোনো ধারণা আছে এই লোকগুলোর যে এই অ্যাপ বন্ধ করলে কি হয় এবং অ্যাপ বন্ধ করা যায় কি না? আমি কয়েকটা প্রশ্ন করি, আপনারা শুনেন। 150 জন, মানে 250-র মধ্যে 150 জন লোকই নাকি শেখ হাসিনার সঙ্গে কথা বলে এই দুটো অ্যাপের মাধ্যমে। মানে শেখ হাসিনা এদের কাছে এত অ্যাভেলেবল যে কেউ কথা বলতে পারে। আপনি পারবেন, আপনি সারাদিনে এইগুলি সেখানে কথাই বলবেন, সবাই তার সঙ্গে কথা বলতে পারে। আমি তো বুঝলাম না কেমন কেউ সম্ভব। আচ্ছা সম্ভব, ধরে নিলাম তাদের কথাই ঠিক, সবাই এই অ্যাপ দুটা ব্যবহার করে। আজকে আপনি এই অ্যাপ দুটা বন্ধ করে দেবেন, কালকে আরেকটা অ্যাপে কথা বলবে। আপনি কী করে বুঝবেন? প্রতিবার গ্রেপ্তার করবেন, তাদের কাছ থেকে জানবেন যে কোন অ্যাপে কথা বলে, তারপরে সে অ্যাপ বন্ধ করবেন। কয়টা বন্ধ করবেন আপনি? এই দুটো অ্যাপ বন্ধ করা মানে কি অন্য কোনো অ্যাপ চলবে না? ভাই ওই নাম্বারটা থাকলে তো হয়, যে নাম্বার থেকে উনি কথা বলেন সেই নাম্বারটা যারা যারা জানে তাহলে যে কোনো অ্যাপ থেকে ওই নাম্বারে ঢুকতে পারবে। উনি যখন দেখবেন যে এই অ্যাপে উনি পর্যাপ্ত শ্রোতা পাচ্ছেন না, তখন আরেক অ্যাপে চলে যাবেন। কয়টা অ্যাপ আছে বলেন এই মুহূর্তে? আমি ওনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলতে পারবেন এই মুহূর্তে এই ধরনের টকিং মেসেজ দেওয়ার অ্যাপ কতগুলো আছে পৃথিবীতে? বলতে পারবেন? পারবেন না। আমি কয়েকটা নাম আপনাদেরকে বলি, এই সবগুলি অ্যাপ বন্ধ করতে হবে তাহলে আপনাকে, তাও পারবেন না, তাও বন্ধ করতে পারবেন না। এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় সারা দুনিয়াতে হলো হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, উইচ্যাট, লাইন, আই মেসেজ, ডিসকর্ড, সিগন্যাল, ভাইবার, ক্যাকাওটক, ইমো, এগুলি সবগুলি কিন্তু এই ধরনের চ্যাট। এবং চীনে যখন আপনি যাবেন, চীনে এগুলো একটাও চলবে না। চীনে চলে উইচ্যাটটা চলবে চীনে চলে উইচ্যাট, ঠিক আছে। চীন কিন্তু হোয়াটসঅ্যাপ, ভাইবার সব বন্ধ, ফেসবুক সব বন্ধ করে রাখছে, তো উইচ্যাট চলে। কিন্তু ওই উইচ্যাট কিন্তু আপনি আবার এখানে বসেও ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে বসে চীনের কোনো লোকের সঙ্গে আলাপ করতে পারবেন। কীভাবে সম্ভব বলেন? এটা কি মানে এই ধরনের চিন্তা কিভাবে আসে বর্তমানের এই সময়ে? বর্তমানের সময়টা কি? এটা আসলে যোগাযোগের সময়। এই সময়ে যারা এই ধরনের অ্যাপ বন্ধ করতে চায়, কথাবার্তা বন্ধ করার জন্য, তাদের মানে মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার সন্দেহ হয় মাঝে মাঝে। এর ফলাফল কী হয় দেখেন নাই? কয়েকদিন আগে নেপালে দেখলেন না, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল। ভাই সরকার পড়ে গেছে, বাদ দেন এটা। গত বছর এই যে জুলাই আন্দোলন আমরা বলি, জুলাই আন্দোলনে কী হয়েছিল বলেন তো? কী হয়েছিলটা কি? এই 17 জুলাই রাত্রে তারা প্রথম মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়, তারপরে 18 জুলাই রাত্রে ব্রডব্যান্ড বন্ধ করে দেয়, এবং সবচেয়ে আগে বন্ধ করে তারা এই ফেসবুক এবং আপনার ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো। তো কী হয়েছিল? আন্দোলন থামানো গিয়েছিল? যায়নি তো। তো আপনারা ওই পথে কেন হাঁটছেন? ওই বুদ্ধি নিয়ে চলেন আপনারা। জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেন। জুলাই আন্দোলনে শেখ হাসিনা যা করছিল, আপনারা সেই কাজগুলি করতে যাচ্ছেন কেন? এর মাধ্যমে আপনি কী করবেন? থামাতে পারবেন না তো। এখন মানে এখান থেকে যদি আপনি শিক্ষা না নেন তাহলে সমস্যাটা কী হয় সেটা আমি বলি আপনাদেরকে। দেখেন
কতগুলি চিন্তার বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। সারা দুনিয়ার কাছে কিন্তু আপনারা ছোট হয়ে যাবেন। সারা দুনিয়া বলবে এরা এগুলি বন্ধ করে দিয়েছে। যখন যেই মাত্র আপনি বন্ধ করবেন, প্রতিটা দেশ বলবে যে এখানে মানে ইয়াং জেনারেশনের মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব এত তীব্র হয়েছে যে সরকার এগুলি বন্ধ করে দিচ্ছে। সব দেশে যারা যারা বন্ধ করেছে তারা কিন্তু একদম এমন সময় বন্ধ করেছে যখন তারা আন্দোলনে ভীত হয়ে গেছিল। তো আমাদের দেশে কি সেই পরিমাণে আন্দোলন আছে? তাহলে কেন আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রমাণ করতে চান যে আপনারা আন্দোলনে ভীত হয়েছেন? দেখুন, আমি একটা সিম্পল কথা বলি। আপনারা একটা আইন করেছেন যে শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না। আপনারা এই আইনটা মানছেন। কয়েকদিন আগে তো শেখ হাসিনা কী বলেছে না বলেছে ডিটেল আমার দেশ পত্রিকায় ছাপা হলো। আমার দেশকে একটা কথা বলার সাহস পাইছেন? কিসের আইন চালান আপনারা? কিসের মন্ত্রণালয় ভাই? কিসের সরকার বলেন? একটা প্রশ্ন করার সাহস পাইছেন আপনারা? পান নাই। পাবলিকের আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন, পাবলিকের টেলিগ্রাম বন্ধ করবেন। হ্যাঁ, তো এটা কিছু হইল? আমি তারও চেয়ে বড় কথা একটা বলি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে কেন? শেখ হাসিনা কী বলছে, সরকারের বিরুদ্ধে বলছে, অমুক বলছে, তমুক বলছে, এটা বন্ধ করতে হবে কেন? যখন বন্ধ করেন নাই এতদিন, আপনাদেরকে সরকারকে শেখ হাসিনা নাড়াই দিছিল? দিতে পারছে? পারে নাই তো। তাহলে যখনই আপনি বন্ধ করলেন, যখনই আপনি বললেন শেখ হাসিনার কথা শোনা যাবে না, তখনই কিন্তু মানুষের এই একটা প্রবাদ আছে না, নিষিদ্ধের প্রতি আকর্ষণ থাকে। মনে হয় এটা শুরু করবে, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আর যদি কোনো মাধ্যমে না আসে, তো শেখ হাসিনার কথা আমার দেশ প্রচার করবে। তারা বলবে শেখ হাসিনা অমুক জায়গায় এই কথা বলেছে বলে, তারাকে নিউজ করবে, হেডলাইন করবে, লিড করবে, লোকেরা পড়বে। তো উনি কি বলছেন, কি চাচ্ছেন, এটা মানুষের কাছে, মানুষের কান পর্যন্ত আপনারা থামাতে পারবেন না। থামাতে চেষ্টা করছেন কেন? বরং আসতে দেন, মানুষই একসময় বুঝতে পারবে যে কোন কথার কতটুকু গুরুত্ব আছে, কোনটা মানা যায়, কোনটা মানা যায় না। আমি তো মনে করি এদেশ থেকে শেখ হাসিনা চলে গিয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য যা যা করার সেগুলো এই সরকার করতেছে। সরকার প্রথম শেখ হাসিনাকে মানুষের মনে ফিরিয়ে আনছে এই সমস্ত কাজ, কর্মকাণ্ডের মাধ্যমে। যাকে মানুষ ভুলে যেত তাকে আপনারা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মানে আমি এই একটা কথা বলে না যে আসলে বুদ্ধিমান শত্রুর চেয়ে মূর্খ বন্ধুও নাকি খারাপ। বন্ধু যদি মূর্খ হয় না, তো এরকম বিপদে পড়বেন। আমি বুঝতে পারি না যে এনারা আসলে কি চান। আমাকে একজন লোক আজকে হতাশে আমাকে মানে ফোন দিয়েছিলেন যে ভাই, আমার তো আত্মীয় স্বজন দুবাই থাকে, তাদের সঙ্গে কথা বলতে পারবো না, এই দুঃখে আমি বাঁচি না। তো এই দেখেন, মানুষের কিন্তু ছোটো ছোটো সমস্যা। মানুষকে যত বড় কিছু নিয়ে ভাবে না, রাষ্ট্র নিয়ে ভাবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ভাবে না, হাসিনা নিয়ে ভাবে না, ইউনূস নিয়েও তারা ভাবে না। যার যার ছোটো ছোটো সমস্যা, এগুলো করে আপনার এই ছোটো ছোটো সমস্যাগুলি প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, যে কাজটা আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করেছিল। এই ছোটো ছোটো সমস্যা যখন একত্রিত হয় না, তখন কিন্তু গণবিক্ষোভ তৈরি হয়। এই সরকার কি জানে গণবিক্ষোভ কীভাবে তৈরি হয়? জানে না। কারণ যে জুলাই আন্দোলন হয়েছিল, এখানে যাদেরকে দেখলাম তারা কেউ জুলাই আন্দোলনে ছিলেন না, কেউ ছিলেন না। জুলাই আন্দোলন যারা করেছে তারা জানে। কাজে আন্দোলনের স্পিডটা বোঝার চেষ্টা করেন। আমি জানি আমার এই সমস্ত কথার কোনো মূল্য নেই, কারণ তারা এগুলো শুনলে অনেক আগে শুনতো। তারা তাদের মতোই, তারা চেয়ারে বসেছেন, তারা মনে করছেন তারা মহাজ্ঞানী, তারা তাদের মতোই জ্ঞানী জ্ঞানী কাজই করবেন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আলোচনা করা আমার জন্য বিব্রতকর, এবং যার বিষয় নিয়ে আলোচনা করছি তার জন্য আরও বিব্রতকর। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তার কন্যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি ছবি নিয়ে বিতর্ক হচ্ছে। সবাই বলাবলি করার চেষ্টা করছেন যে এই ছবিটি ভুয়া ছবি। এটি ফটোক্যাট করে, অটোক্যাট করে, এআই দিয়ে, প্রযুক্তি দিয়ে এই ছবিটি মূলত ছাড়া হয়েছে। অনেকে বলার চেষ্টা করছেন যে সাধারণত জাতিসংঘেতে যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অংশগ্রহণ করেন, তাদের সম্মানে স্বাগতিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নৈশভোজের আয়োজন করেন। তো সেই যে নৈশভোজ, সেই নৈশভোজে যেটা হয়, সেই নৈশভোজে সবাই উপস্থিত হন,
মোরালে সবাই উপস্থিত হন। এখন সবাই প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তুলতে চান। তো সারা দুনিয়ার মানুষ তারা যদি 2 মিনিট 3 মিনিট করে একটা ছবি তুলেন, এখানে 4-5 ঘন্টার সময় চলে যাবে। এটা সম্ভব নয়। এরপর হুড়োহুড়ি, তাড়াহুড়ো, একজন আরেকজনের সাথে করমর্দন করা। মানে আসলে 2 মিনিট ছবি তোলার জন্য বরাদ্দ করা হলেও মূলত 5 মিনিট 6 মিনিট চলে যায়। তো এই ঝামেলা এড়ানোর জন্য এইবার নাকি যেটা শোনা কথা যে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একটা ছবি, রেডিমেড ছবি, ফটো, মানে যেটাকে আপনি একটা পোর্ট্রেট সেখানে টানানো আছে এবং কেউ যদি সেটা ছবি তুলতে চায় তার পাশে গিয়ে দাঁড়াবে আর ওই ছবিটা তুলবে হোয়াইট হাউসের কর্মকর্তারা, মানে প্রেসিডেন্টের যারা ফটোগ্রাফার তারাই। আবার পরবর্তীতে সেই ছবিটা সুন্দর করে রিফাইন করে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দেওয়া হবে। তো এরকম অনেকে ছবি তুলেছেন। আর এরকম একটা ছবি হয়তো যাকে বলা হয় মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস তুলেছেন। আর সেই ছবিতে পরবর্তীতে যেদিন তোলা হয়েছে তার কয়েকদিন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে এবং সেই ছবি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভেরিফাইড পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে দেওয়ার পরেই এই হইচই শুরু হয়েছে। এখন প্রশ্ন দুটো। প্রথমত হলো যে এই ছবিটা আদৌ দরকার ছিল কিনা। মানে ছবিটা যদি ভুয়া হয় তাহলে তো কোনো অবস্থাতে এটি মানে কল্পনাই করা যায় না, অবমাননাকর। আর দ্বিতীয়ত যে এই ছবিটি যদি পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকে এবং সেই পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকলে তার পাশে যদি যাকে বলা হয় অন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেন, এটা আরও অবমাননাকর। এর কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছি বা তিনি যে উচ্চতায় রয়ে গেছেন সেই উচ্চতায় থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা রেডিমেড ছবির পাশে দাঁড়িয়ে তারপর তিনি নিজে এবং তার কন্যা সহ সেখানে ছবির জন্য পোজ দেবেন, এটা বাংলাদেশের জন্য তার জন্য ভীষণ রকম অবমাননাকর। এই কাজটি তিনি কেন করতে গেলেন? সবাই যেটা বলার চেষ্টা করছেন যে কোনো মানুষ যখন খুব বেশি এক্সপেক্ট করে বা কাউকে যখন খুব বড় করে ফুলনা ফাঁপানো হয়, পরবর্তীতে দেখা গেল পারফরমেন্স করতে গিয়ে সেই মানুষগুলো প্রায় মারাত্মক বিপদের মধ্যে পড়েন। তো এখন যেটা হয়ে গেছে সেটি হলো আমরা বাংলাদেশে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছি, আমরা সবাই সবসময় বলেছি যে তিনি, তার কাছে লন্ডন আমেরিকা কোনো বিষয় নয়। বিশ্বের তাবৎ রাজা বাদশাহ তার পেছনে ছুটেন, তার একটা ছবি তোলার জন্য, তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, তার একটা বক্তব্য শোনার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। এবং তিনি যদি আমেরিকা থেকে কোনো বক্তব্য দেন সেই হলে ঢোকার জন্য লাইন ধরে বড় বড় রাষ্ট্রপ্রধান, সিনেটর, কংগ্রেসম্যান, মেয়র তারা টিকিট কেটে তার বক্তব্য শোনেন। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের রাষ্ট্রপতির, মানে এখন তো রাষ্ট্রপতি নেই, তিনি রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধান উপদেষ্টা, এত ক্ষমতাধর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তিনি তো বাংলাদেশে চলে আসবেন। বিকজ তার তো রাষ্ট্রপতি পদ ছাড়া অন্য কোনো কিছু নেই, সুনাম সুখ্যাতি, পরিবর্তে তার অনেক বদনাম। তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদ ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী যে একটা ভাই তিনি তুলেছেন, আমরা তুলেছি, সবাই মিলে তুলেছি। তো সেক্ষেত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা সাইডলাইনে বৈঠক করতে দেবেন, তার সঙ্গে বসবেন, তাকে জড়িয়ে ধরবেন, হ্যান্ডশেক করবেন, তার সঙ্গে ছবি তুলবেন, সেলফি তুলবেন। শেখ হাসিনার সঙ্গে যেভাবে সেলফি তোলা হয়েছে ঠিক সেইভাবে বাইডেন যেভাবে সেলফি তুলেছেন, এইভাবে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সেলফি তুলবেন। এইরকম একটা এক্সপেকটেশনের জায়গা যখন থাকে এবং সেই এক্সপেকটেশনের বাইরে যখন অন্য কিছু হয় তখন সেটি বলতে গেলে ভীষণ রকম, যাকে বলা হয় অন্যের জন্য বিব্রতকর হয়ে পড়ে। এবং সেই ঘটনা যখন না ঘটে এবং ওখানে যাওয়ার পরে যখন সেই ঘটনা না ঘটে তখন কি হয়, সেটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। তো সেটা সামাল দেওয়ার জন্য যে ছবি যদি উনি তুলে থাকেন, ওনার যেহেতু বয়স হয়েছে, আসলে বাস্তবতা হলো যে একজন মানুষ 86 বছর বা 87 বছর বয়স, তার কাছ থেকে আপনি তার তরুণ বয়সের স্মার্টনেস এটা
আপনি কল্পনাই করতে পারেন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি গিয়ে দেখেন, যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন সেই 1996-97-তে শেখ হাসিনা যখন ক্ষমতায়, আপনি তার সানগ্লাস দেখেন, তার ড্রেস কোড দেখেন, তার মুখের যাকে বলা হয় অভিব্যক্তি দেখেন, মনে হবে যেন ওয়ান অফ দি স্মার্টেস্ট ম্যান। কিন্তু বাস্তবতা হলো যে 2025 সনে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তার আগের মতো সেই জিনিসগুলো নেই, আমাদেরও থাকবে না, আপনারও থাকবে না। তো এই মানুষটিকে যারা পরিচালনা করছেন, এই মানুষটিকে যারা বুদ্ধি দিচ্ছেন, এই মানুষের যে সকল সাহায্যকারী রয়েছেন, তাদের উচিত হয়নি এরকম একটা ছবি তোলা, পোস্ট করা বা এটা নিয়ে কোনো একটা কথা। উনি একেবারে চুপ যদি থাকেন, উনি যদি জাতিসংঘে নাও যেতেন, উনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, তো সেই নোবেল পুরস্কার নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। এনিওয়ে, উনি যে কাজটি ওখানে গিয়ে করেছেন, এতে করে যে বিতর্ক তৈরি হচ্ছে, যে সকল কথাবার্তা হচ্ছে, এগুলো খুবই বিব্রতকর। এগুলো ওনার করা ঠিক হয়নি, এগুলো দেশকে ছোট করে, ওনাকে ছোট করেছে। এবং আমাদের যে রাজনীতির দীনতা, হীনতা এবং মানুষ হিসেবে, জাতি হিসেবে বাঙালির যে নিচু মন মানসিকতা, ইনফেরিয়ার কমপ্লেক্স, সাদা চামড়া দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। ইউরোপ এবং আমেরিকা গেলে আমরা বাংলাদেশের কথা ভুলে যাই, এবং সেখানে গিয়ে একটু ইংরেজিতে যদি কেউ কথা বলতে পারি, মুহূর্তের মধ্যে আমরা বাংলা ভাষায় কথাই বলতে চাই না। আমরা যদি কেউ একবার কোট টাই স্যুট পরতে অভ্যস্ত হয়ে যাই, আমরা যদি বার্গার খেতে অভ্যস্ত হয়ে যাই, আমরা যদি ইউরোপের কোনো 5 স্টার হোটেলে বসে টি আর কফি, ব্ল্যাক কফি এগুলো খাওয়ার অভ্যাস করে ফেলি বা চেষ্টা করি, সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুধ চা, বাংলাদেশের ডিম পোস বা বাংলাদেশের কোনো রাস্তার পাশের টং দোকান, এগুলো দেখলে ও মাই গড, ন্যাস্টি ন্যাস্টি, সো ন্যাস্টি। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আপনি দেখবেন যে জাতিসংঘের সম্মেলন হচ্ছে, এখানে আফ্রিকার অনেক দরিদ্র দেশের রাজাবাদশা আসছেন। তারা তাদের জাতীয় পোশাককে, জাতীয় ভাষাকে কখনো অবমাননা করেননি, তারা তাদের মতো করে চলছেন। কিন্তু আমরা কেন এই হীনমন্যতায় ভুগি? যেখানে ইথিওপিয়ার একজন প্রেসিডেন্ট, কিংবা ধরুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট, উগান্ডার প্রেসিডেন্ট, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট, তারা কে জাতিসংঘের মহাসচিব, কে আমেরিকার প্রেসিডেন্ট, কে ডোনাল্ড ট্রাম্প, কে নিকোলাস সার্কোজি, কে ইম্মানুয়েল ম্যাক্রন, তারা এগুলো পাত্তাই দিতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না। আফ্রিকার মধ্যে যে জাতীয়তাবাদ তৈরি হয়ে গেছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা যে জাতীয়তাবোধ দেখাচ্ছে, যে আত্মমর্যাদা দেখাচ্ছে, তারা যেভাবে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপকে তুড়ি মেরে দিচ্ছে, উই আর ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান, এই কথা বলে তারা যেভাবে বুক থাপড়াচ্ছে, আমরা কেন পারবো না? কেন আমাদের এই কাজগুলো হবে না? আর আমরা যে বিশ্বমানের একজন মানুষকে পেয়েছি, যতদিনই তিনি আছেন, যতদিনই তিনি থাকবেন, তিনি কেন হীনমন্যতায় ভুগবেন, বা আমরা কেন তাকে হীনমন্যতার দিকে নিয়ে যাব? এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ছোট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বলেছিলাম যে দর্শকের কথা অনুষ্ঠানটা আমরা মোটামুটি নিয়মিত করতে চাই, কারণ দর্শকদের প্রবল চাপ, ওনারা চান যে অনুষ্ঠানটা আমরা নিয়মিতভাবে করি, কিন্তু করা হয় না নানা ব্যস্ততার কারণে। আমার ব্যক্তিগত আলসেমিও আছে। প্রথমে বলেছিলাম যে একদিন পর পর করব, তারপরে বলেছিলাম যে প্রতি 3 দিনে একদিন করব, তারপরে বললাম প্রতি সপ্তাহে একদিন করব। যাই হোক, এগুলো কোনোটাই আসলে হয়নি, অনিয়মিতই হয়ে গেছে। তো আজকে আবার একদিনের ব্যবধানেই করলাম, পরপর 2 দিন করছি, চেষ্টা করব নিয়মিত করার জন্য। আজকে আমরা 3টা কন্টেন্টের প্রেক্ষিতে যে মতামতগুলো পেয়েছি সেগুলো বলবো। এই 3টার মধ্যে একটা হলো কথা চ্যানেল থেকে জাস্ট গত রাতে যে কন্টেন্টটা আপ করেছিলাম, যে জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কথা কি ভুলে গেছে, যে অ্যাপ বন্ধ করা, হাসিনার সঙ্গে যোগাযোগ করা ঠেকাতে 2টো অ্যাপকে বন্ধ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন স্পিড কমিয়ে দেবে, তফসিল ঘোষণা পরে একেবারেই বন্ধ করে দিবে, সেই কন্টেন্টের ওপর। আর 2টো করব। আপনারা জানেন আমার আরেকটা চ্যানেল আছে অন্য মঞ্চ নামে, যেখানে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ইন্টারভিউ প্রচার করি। সেই চ্যানেলটা থেকে 2টো কন্টেন্ট আমি নিয়েছি আজকের এই দর্শকের কথার জন্য। সেখানেও কিছু কমেন্ট আসে, যেহেতু 2টোই আমারই চ্যানেল, কাজে আমরা 2টোকে একসঙ্গে করে ফেলেছি। আমরা আশা করি আপনাদের অনেকে হয়তো এখনও জানেন না যে অন্য মঞ্চ নামে আমার একটা
চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ প্রচার করি। যাই হোক, আমি আগে এই অ্যাপ বন্ধ করা নিয়ে সরকারের যে পরিকল্পনা, সেই কন্টেন্টের উপর যে সমস্ত মন্তব্য এসেছে সেগুলো পড়ছি। প্রথমে যে মন্তব্যটা পড়ব, উনি লিখেছেন মিস্টার আশফাক। তিনি লিখেছেন, আপনারা মনে চায় না মানেন, মানে মানেন অথবা না মানেন আর কি, কিন্তু মানুষ কম্পেয়ার করবে। দেশে বিগত আমলে রাজনৈতিক দলেরা খারাপ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ ভালো ছিল, নিরাপদ ছিল। আজ মানুষ যখন দেশে রাজনৈতিক দল শুধু নয়, সাথে জনগণও এবং দেশও অনিরাপদ দেখে, তখন তারা পূর্বের অবস্থায় ফেরত যেতে চায়। আর এখন দেশে তাই হচ্ছে। মানুষ আওয়ামী লীগের প্রতি ঝুঁকে পড়ছে, আর দিন দিন তা বাড়ছে। আরাফাত স্পাইডার তিনি লিখেছেন, এই ধরনের আজগবি হাস্যকর সিদ্ধান্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আরও বেশি শক্তিশালী হবে এবং রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক হবে। মুর্তাজ রিপন লিখেছেন, মাসুদ কামাল নিজেকে কবে ঘোষণা করবেন লীগের নেতৃত্ব চান? মিস্টার মুর্তাজ, একটা পলিটিক্যাল দলের নেতৃত্ব পাওয়াটা কঠিন ব্যাপার। আর আমি জীবনে পলিটিক্সের সঙ্গেই জড়িত নই, তা আমি কেন চাইব? আমার তো কোনো দল করার শখ নেই ভাই। আমি কখনোই কোনো রাজনৈতিক দল করব না। আমার জীবনে আর কয় বছরই আছে, আপনারা নিশ্চিন্তভাবে দেখে নিন। আমি কখনো কোনো রাজনৈতিক দল করব না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হব না। আমি বরাবর সাংবাদিকতাই করছি, সাংবাদিকতাই করব, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যারা ক্ষমতায় থাকবে তাদেরকে প্রশ্ন করে যাব। মিলিয়ে নিন, তারপর আলোচনা করেন। কাজী আর রামিম লিখেছেন, আপনি নিরপেক্ষ এবং নিরপেক্ষতার সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখুন, সেটাই আপনাকে বলবো। যাই একটু আগে যেটা পড়লাম, মুর্তাজ রিপন সাহেব উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সম্বন্ধে অন্যরকম চিন্তা করার লোকও দু একজন আছে। মোহাম্মদ আশিক লিখেছেন, মাসুদ ভাই সালাম নেবেন, এগুলো বন্ধ করে কি মানুষের হৃদয়ে লালন করা ভালো লাগা ভালোবাসা বন্ধ করতে পারবে? এগুলো সিদ্ধান্ত সরকারের জন্য সুখকর নয়, বরং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। SH মিতুল লিখেছেন, আমরা মানব জাতি কেন উপলব্ধি করি না আদম সন্তান হিসাবে আমরা নিষিদ্ধ কিছুর প্রতি ব্যাপকভাবে আকর্ষিত? বুঝতে পারছেন, এই যে বন্ধ করে দেওয়া হবে এতে যে কোনো লাভ হবে না, এটাই বলতে চেয়েছেন ওনারা। মঈন খান লিখেছেন, স্যার অতীতকে মুছে ফেলতে হলে বর্তমান ভালো হতে হয়, নয়তো অতীত ভেসে উঠবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছেন। বর্তমানে যদি যে সরকার আছে তারা যদি ভালোভাবে দেশটা চালাতে পারতো, তাহলে কিন্তু অতীত নিয়ে কেউ হা হতাশ করতো না, হয়তো অতীতকে স্মরণও করতো না, কিন্তু এরা তো পারেনি। রাশেদ মুশারফ লিখেছেন, উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে দুইটা চ্যানেল বন্ধ করে দিলে কি হবে। উনি লিখেছেন, ভাই সবাই ওয়্যার ডাউনলোড করুন। ওয়্যার নামে একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করতে পারছি, এটা আমি জানতাম না। উনি বলেছেন সবাই ওয়্যার ডাউনলোড করুন, এটাতে ফোন নাম্বার লাগে না, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে চলে। তাহলে আর কী হবে? এখন যদি ইমেল অ্যাড্রেস দিয়ে যদি করা যায়, তাহলে এই যে মানে যারা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা যে আসলে মানে দিন দুনিয়ার সম্পর্কে কোনো খবর রাখে না, এইগুলি দেখলে পরে বোঝা যায় মোটামুটি। মোসাম্মদ মুন খাতুন লিখেছেন, ফ্যাসিস্ট আর অরিজিনাল মানে এখন টের পাচ্ছি। দেশপ্রেমিক মাসুদ কামাল, দয়া করে ফ্যাসিস্ট কত প্রকার ও কী কী এসব নিয়ে একটি এপিসোড চাই, যে ফ্যাসিস্ট কাহাকে বলে। আপনি যখন বলেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভাই। সাজ্জাদ হোসেন লিখেছেন, এক শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে আজ পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যদি আমরা এখনও সচেতন না হই তাহলে সামনে আরও অনেক ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার কথার চ্যানেলে যে কন্টেন্ট গতকালে আপ করেছিলাম তার প্রেক্ষিতে আলোচনা। এখন আমি আলোচনা করব যে অন্য মঞ্চের যে সর্বশেষ কন্টেন্টটা ছিল আমাদের, যে ডক্টর আব্দুল নূর তুষারের সঙ্গে ইন্টারভিউ ছিল, সেখানে বইমেলা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে রাজনীতিবিদরা দেশটাকে ক্ষমতাটাকে যে একটা কেকের মতো মনে করেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মন্তব্যগুলো আমরা একটু পড়ে শোনাই। শাহাবুদ্দিন লিখেছেন,
কি সুন্দর আলোচনা, শুনলেই মন ভরে যায়। আপনারা প্রমাণ করেছেন সমালোচনা আসলে কিভাবে করতে হয়। সবাই যদি এভাবে কথা বলতো তবে হিংসা হানাহানি অনেকটাই কমে যেত। আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুন। অনেক ধন্যবাদ মিস্টার শাহাবুদ্দিন। রাজীব পুরো কায়স্থ লিখেছেন, হাইপার টেনশন সেন্টার ছিল গ্রিন রোডে। আমার মাকে তুষার সাহেব চিকিৎসা দিয়েছিলেন, তখন আমি স্কুলে পড়ি, মায়ের সাথে যেতাম। তুষার স্যার আমাকে দেখে বলেছিলেন স্মার্ট ছেলে, স্যারের সাথে কোনোদিন দেখা হলে কথা বলতাম। হ্যাঁ রাজীব পুরকাস্ত সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তুষার সাহেবকে আপনার এই বক্তব্য পৌঁছে দেব। নিশ্চয়ই উনি আপনাকে দেখা করার জন্য সময় দিতেও পারেন, আমি জানি না। তবে তুষার সাহেব কিন্তু বলেছেন উনি যে ডাক্তার ছিলেন এবং উনি যে কী কী চিকিৎসা কোথায় কোথায় করেছেন এই আলোচনা করে আমাদের সেই ইন্টারভিউয়ে আছে। যারা দেখেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা জানতে পেরেছিলেন। মুখলেসুর রহমান লিখেছেন, বইমেলা বন্ধ করতে হবে কেন? সারা মাস না চলুক, কয়েকদিন চলতেই পারে। বইমেলা ফেব্রুয়ারিতেই হতে হবে। কাজী শওকত লিখেছেন, মাসুদ কামাল, ডাক্তার তুষার, আপনাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। বইমেলা বন্ধ করে দিয়েছেন ইউনুস। লাইব্রেরির বই লুটপাট করা হয়েছে, পুড়িয়ে দিয়েছে অনেক জায়গায়। তালেবান শাসনের আলামত শুরু হয়েছে। মাহফুজ আলম গৃহযুদ্ধের ডাক দিয়েছেন সবার আগে। মানচিত্র পরিবর্তন করতে হবে বলেছেন। মাহফুজ শপথ নেওয়ার পর বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন। তুষার সাহেব ভুলে গেছেন হয়তো। দেশে নির্বাচন হবে না, দোষ এড়ানোর কৌশল অবলম্বন করবে ইউনুস। তিনি নিরপেক্ষ নন। দেশের অবস্থা সবচাইতে খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ। সরকার কথায় কাজে চিন্তায় দুর্নীতিতে লিপ্ত আছে। শাহনাজ বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি বলেছেন 3 দিন পর পর কমেন্ট পড়বেন, কিন্তু অনেক দিন হয়ে গেল কমেন্ট পড়েন না। আমার লেখা অনেক ভুল হয়, তাই দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার লেখাতে কোনো ভুল নেই, আপনি ভালোই লিখেছেন এবং আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন। আপনার আসলে সত্যি কথা বলতে কি, আপনার এই কমেন্টটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একদিনের ব্যবধানেই, মানে কালকে পড়েছি এবং আজকেও এই দর্শকের কথা আমি করার সাহস করেছি আপনার কথার কারণেই। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম। গ্রিন বাংলা লিখেছেন, বইমেলা চালাবে বাংলা একাডেমি, নির্বাচন করবে নির্বাচন কমিশন, নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের এত চিন্তা কিসের? পুলিশ আরও লাগলে নিয়োগ দেন। সব কিছু সরকার সিদ্ধান্ত নিতে যায় কেন, এটা আজও বুঝতে পারি না। একটা মেলার মাধ্যমে কত লোক যে কাজ পায়, তাদের রুটি রুজি চলে, এই সরকার এখন পর্যন্ত এই বিষয়গুলো এখনও বোঝে না। এটা ছিল তুষার সাহেবের সঙ্গে ইন্টারভিউ। তার আগের দিন আমরা ইন্টারভিউ করেছিলাম নাহিদ আক্তারের সঙ্গে। নাহিদ আক্তার রাশিয়ার একটা শিক্ষক, উনি ওখানে চাকরি করেন। তো ওনার সঙ্গে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হলো ওই যুক্তরাষ্ট্রের যে আক্তার হোসেন এনসিপির সাধারণ সম্পাদক ভদ্রমহিলার সঙ্গে হ্যান্ডশেক করেন নেই কেন, সে আলোচনা ছিল। তারপর বিভিন্ন জায়গায় যে আপনার বিভিন্ন মাজারের মুরিদদের, মাজারের বিভিন্ন রকম ভক্তদের যে চুল কেটে দেওয়া হচ্ছে জোর করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে নাইট N4B উনি লিখেছেন, মাসুদ কামাল ভাই অসাধারণ একজন বক্তব্য দেওয়ার জন্য মানুষকে হাজির করেছেন। আগামীতেও বারবার ওনাকে শুনতে চাই, ধন্যবাদ। আপনাকে অন্তর থেকে দোয়া করছি, ভালো থাকবেন আজকের মহিষী নারী হিসেবে বক্তব্য রাখার জন্য। যাই হোক, ওনাকে আপনারা বারবার চান, এই কথাটা ওনাকে আমি জানিয়ে দেবো। যদি উনি আসতে রাজি হন, নিশ্চয়ই আমরা আগামীতে ওনাকে পাব। সাতক্ষীরা অ্যাগ্রো বাংলা এখান থেকে লিখেছেন, খুব সুন্দর আলোচনা উপভোগ করলাম। দেশের পরিস্থিতি ভেবে নিজেকে পাগল পাগল লাগছে। ইংরেজিতে মনে হয় বলে ক্রোমাটিক অবস্থা। তানভীর জহির লিখেছেন, অতি শিক্ষিত মানুষ নাহিদ আক্তার। মাসুদ কামালকে ধন্যবাদ মিস আক্তারের কথা শুনবার সুযোগ দেওয়ার জন্য। ভাই এখানে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ভালো কথা যিনি বলেছেন তাকেই ধন্যবাদ দেন, তিনি আসলেই খুব ভালো বলেন। মাল্টিভার্সাল ট্রুথ লিখেছেন, আমরা যদি গত কয়েক দশকের রেকর্ডের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে দেশে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটেছে সেই দেশ শিক্ষায়, বিজ্ঞানে, লেখাপড়ায়, অর্থনীতিতে সব কিছুতে পিছিয়ে পড়েছে এবং সেই জাতি অনগ্রসর। আমার মনে হয় আমরা সেই দিকেই যাচ্ছি। তাজুল ইসলাম বাবু লিখেছেন, মাসুদ কামাল ভাই আমার কেন জানি ভয় লাগে আপনাকেও গ্রেফতার করতে পারে বর্তমান সরকার। তার কারণ আপনি সবসময় সরকারের দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট কথা বলেন, এজন্য দোয়া রইল আপনার জন্য। জনাব মিস্টার বাবু,
আমি আপনাকে বলি যে সবচেয়ে বড় কথা হলো কি, আপনি আমার জন্য দোয়া করছেন, এটি আমার জন্য যথেষ্ট পাওয়া। আর দ্বিতীয় কথাটা হলো, ভয় তো আমাদের সবাইকে নিয়ে লাগে, আমার তো দেশটাকে নিয়ে এখন ভয় লাগে। তো এই দেশে তো আমি একজন ক্ষুদ্র মানুষ, 18 কোটি মানুষের মধ্যে একজন, কাজে আমাকে নিয়ে ভয় করার কিছু নাই। ভয় যদি করতে হয় দেশকে নিয়ে করেন, দোয়া করতে হলে দেশের জন্য দোয়া করেন। শহীদুল ইসলাম লিখেছেন, মাসুদ কামাল ভাই সালাম নেবেন, আশা করি ভালো আছেন। ভাই, এই দেশে এত মাজার শরীফ, দরবার শরীফ ভাঙচুর করছে, কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে, এইসব ঘটনা কোনো সরকারের আমলে ঘটেনি, শুধু ওই ইউনূসের আমলে ঘটছে। এইসব ঘৃণিত কাজ করার জন্য সমস্ত দায়বদ্ধতা এই সরকারের। উগ্রবাদী এজিদ মার্কা মোল্লাদের এত সাহস হতো না যদি দেশে আইন থাকতো। আরিফ জনি লিখেছেন, এটি শেষ মন্তব্য, আপনারা কেউ আসল ঘটনাটা ধরতে পারেননি। যারা চুল এইভাবে লম্বা রাখে এবং চুলে জট রাখে তারা মূলত বিভিন্ন মাজারের অনুসারী। ঘটনায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মাজারের ভক্ত, তাই চুল জট রেখেছিলেন। বর্তমানে মাজারের বিপক্ষে কারা সেটা সবারই জানা, কিন্তু নাম কেউ মুখে নিতে চায় না। যারা মাজারের ঘোর বিরোধী তাদের সংগঠনের লোকজনই এইসব কাজ করে বেড়াচ্ছে। দেখুন, এটা হতে পারে, আমি এটা অস্বীকার করি না, এবং নাম মুখে না নেওয়ার কী আছে। মাজার বিরোধী সংগঠন তো জামাতে ইসলাম, নাম না নেওয়ার কিছু নেই। তারা সেগুলো করছে এবং তারা তো স্বীকার করে না। কাজে আপনি সন্দেহ করছেন, হতেও পারে, আমি জানি না ঠিক, তবে আমি মনে করি এই সমস্ত প্রবণতা বন্ধ হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দর্শকের কথা অনুষ্ঠানের যা কমেন্ট। আগামীতে আমরা চেষ্টা করব খুবই নিয়মিতভাবে এটা চালু রাখার জন্য। আমরা এটা প্রতিদিন সকালে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কদিন চালাতে পারি। আমি ব্যক্তিগতভাবে অলস মানুষ, তারপরে চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা। এখন এই পর্যন্তই।